একটু পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ। আপনারা বিবিসি শুনছেন ঢাকায় FM 100, চট্টগ্রামে 88.8, রাজশাহীতে 88.8। আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে এবার মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা বাতিল। শিক্ষামন্ত্রী বলছেন, শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। অনলাইনের সাহায্যে করা যাবে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান প্রধান বা অভিভাবক নিজস্ব ব্যবস্থাপনায়ও অ্যাসাইনমেন্ট প্রেরণ বা গ্রহণ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে মাধ্যমিক পর্যায়ে এভাবেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। শুনব অভিভাবক, শিক্ষক ও বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন। বাংলাদেশে আটকে পড়া বহু ইতালি প্রবাসী এখনও সে দেশে ফিরতে পারছেন না। আর সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ভাষাঞ্চর রোহিঙ্গাদের আকৃষ্ট করতে ব্যর্থ হচ্ছে। এসব নিয়েই শুরু হচ্ছে বিবিসি বাংলার প্রবাহ। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। বাংলাদেশে এবছর মাধ্যমিক পর্যায়ের কোনো ক্লাসে পরীক্ষা ছাড়াই পরবর্তী ক্লাসে প্রমোশন পাবে শিক্ষার্থীরা। সে সঙ্গে এবছর স্কুলও আর খুলছে না। শিক্ষামন্ত্রী দীপু মনি আজ একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বার্ষিক মূল্যায়ন করা হবে। বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে মার্চ মাস থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। মহামারীর কারণে এর আগে আরও কিছু পাবলিক পরীক্ষা বাতিল করা হয়। এখন মাধ্যমিকের শিক্ষার্থীদের জন্য সরকারের এই সিদ্ধান্ত অভিভাবক আর শিক্ষকেরা কিভাবে দেখছেন? ঢাকা থেকে সাইয়েদা আক্তার। সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার বদলে অ্যাসাইনমেন্ট ভিত্তিক মূল্যায়ন করা হবে। এজন্য 30 কর্মদিবসে শেষ করা যায় এমন একটি সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে, যার উপরে করা হবে এই মূল্যায়ন। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই সিলেবাস দেয়া হবে। একই সঙ্গে সব স্কুলের প্রধান শিক্ষকদের কাছেও তা পৌঁছে দেয়া হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে 4 সপ্তাহে 4টি অ্যাসাইনমেন্ট প্রদান করা হবে। প্রতি সপ্তাহের নির্দিষ্ট দিনে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দেবে এবং পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্ট সংগ্রহ করবে। এক্ষেত্রে অনলাইনের সাহায্যে করা যাবে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিষ্ঠান প্রধান বা অভিভাবক নিজস্ব ব্যবস্থাপনায়ও অ্যাসাইনমেন্ট প্রেরণ বা গ্রহণ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে মাধ্যমিক পর্যায়ে এভাবেই শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। অ্যাসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের দুর্বল দিকগুলো চিহ্নিত করে পরবর্তী শিক্ষাবর্ষে সেগুলো দূর করার যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন। এরপর 4টি অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর একটি মূল্যায়ন করবে কর্তৃপক্ষ। যদিও সে মূল্যায়ন পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। অন্যদিকে কোভিডের কারণে অনেক পরিবার হয়তো এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। সেই সব পরিবারের শিক্ষার্থীদের এই মূল্যায়নে যুক্ত হবার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যেখানে এরকম স্থানান্তরের ঘটনা ঘটেছে সেখানে শিক্ষার্থীরা তাদের এবং অভিভাবকদেরকে অনুরোধ করব, তারা তাদের নিকটবর্তী যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, এক তো ওয়েবসাইটে পাবেন, টেলিভিশনের মাধ্যমে পাবেন, যদি সেগুলোতে তাদের অ্যাক্সেস না থাকে তাহলেও তারা তাদের নিকটবর্তী যে কোনো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে যোগাযোগ করে তারা এই সিলেবাস এবং অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে পারবেন এবং অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে সেই শিক্ষা প্রতিষ্ঠানে তারা দিতে পারবেন। বাংলাদেশে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সরকার সবার আগে যে পদক্ষেপ নিয়েছিল সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা। যে কারণে গত 17 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং অক্টোবরের 31 তারিখ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ানো হয়েছে। ফলে অভিভাবকদের একটি বড় অংশের অভিযোগ, শিক্ষার্থীরা এ সময় পড়াশোনা তেমন করেনি এবং পরীক্ষা হবে কিনা সে নিয়ে অনিশ্চয়তার কারণে অনেকে শেষ সময়ের প্রস্তুতিও নেয়নি। যেমনটি বলছেন ফেনী সোনাগাজীর একজন অভিভাবক জার আফসান খানম। এখন যতই অনলাইন ক্লাস হোক বা আমি যতই বসাতে চাই, সে বলতেছে আমার পরীক্ষা তো হবে না, আমি এখন আর পড়ে কি হবে আমার।
এই যে মানসিকতাটা একটা সৃষ্টি হয়েছে, এই মানসিকতাটার কারণে কিন্তু তার পরীক্ষার যে আগ্রহটা ছিল সেটা হারাইছে। এখন তো পরীক্ষার আগ্রহটা যেহেতু সে হারিয়ে ফেলছে, এখন সে পরীক্ষায় অন্যান্য সিলেবাস থেকে যদিও দেওয়া শর্ট সিলেবাস থেকে দিলেও সে ভালো করবে না। আমি এটা বুঝতে পারি আর কি, যে সে এখন আর ভালো করবে না। এটুকু তার জন্য যদি পরীক্ষা হতো তাহলে সে পরীক্ষার জন্য মনোনিবেশ যতটুকু করতো, এখন সে ততটুকু মনোনিবেশ করবে না। মহামারীর কারণে এর আগে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা, অষ্টম শ্রেণীর জেএসসি জেডিসি পরীক্ষা এবং সর্বশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দিতে বলেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এদিকে শিক্ষামন্ত্রী আজ যে সংক্ষিপ্ত সিলেবাসের কথা জানিয়েছেন, সে বিষয়ে বেশিরভাগ স্কুলই এখনো জানে না এবং একটি পুরো বছরের সিলেবাস সংক্ষেপ করে 1 মাসের সিলেবাসে নিয়ে আসার ফলে শিক্ষার্থীদের শেখায় ঘাটতি থেকে যাবে বলে মনে করেন শিক্ষকেরা। বলছিলেন রাজশাহীর একটি মাধ্যমিক স্কুলের শিক্ষক বেগম ইসাবেলা সাত্তার। যতটুকু বাসায় শিখবে ততটুকু তো স্কুলে যাবে শিখতো, এটা তো সম্ভব নয়। এটা আপনি জানেন, আমি জানি, সবাই জানে, এটা তো সম্ভব নয়। পরবর্তী জীবনে সবাই তো একই রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা তো সবার জন্য একটা কোনো না কোনো সময় এই ঘাটতিটা থেকে যাচ্ছে। এই জিনিসটা অবশ্যই অন্যভাবে করতে হবে। এদিকে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে স্কুল কবে খুলবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা দেয়া হয়নি। তবে মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার ঘোষণা আসায় ধারণা করা হচ্ছে এবছর স্কুল খুলছে না। এর মানে হচ্ছে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান এবং সংগ্রহ প্রক্রিয়ার জন্য স্কুল খোলা থাকলেও পাঠদান কার্যক্রমের জন্য আপাতত স্কুল খুলছে না। সায়েদ আক্তার, তো মাধ্যমিক পর্যায়ে এবার বার্ষিক পরীক্ষা না হওয়ার সরকারি এই সিদ্ধান্তকে বিশেষজ্ঞরা কিভাবে দেখছেন? কথা বলছিলাম রাশেদা কে চৌধুরীর সঙ্গে, যিনি শিশুদের শিক্ষা নিয়ে কাজ করেন। সরকার পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এরকম একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ধারণা করছি। দ্বিতীয় যেটা হলো যে আমাদের দেশে মানুষের মধ্যে একটা নিয়ম কানুন না মানার সংস্কৃতি চলে এসেছে। এই করোনার ব্যাপারে মনে হচ্ছে কেউই পাত্তা দিচ্ছেন না। সেই পরিবেশ পরিস্থিতির মধ্যেই বোধহয় বার্ষিক পরীক্ষা নিতে গেলে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের একটা মোটামুটি সমাবেশ হয়ে যায়। কিন্তু এমনিতেই তো আপনার মানুষ সমাবেশ করছেন রাস্তাঘাটে, বাজারে, সিনেমা হল, সবকিছুই তো খুলে দেওয়া হয়েছে। তো স্কুলের ক্ষেত্রে সমস্যা কি? সমস্যা দুটো। একটা হলো যে আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন একটা কথা বলছে যে প্রাথমিক পর্যায়ের বা মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ওই রকম সংক্রমণের ঝুঁকি নেই। কিন্তু আমাদের দেশে তো বাড়ি ঘরে যে বয়স্করা আছেন, শিক্ষকরা আছেন, সেখানে কিভাবে তারা সংক্রমিত করবে না শিক্ষার্থীরা, সেটার তো নিশ্চয়তা নেই। এখন যেটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন, সবকিছু খুলে দেওয়া হয়েছে, ওটি হলো ব্যক্তিগত চয়েস। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে মানে সেখানে তো শিক্ষার্থীকে যেতেই হবে, কিন্তু এই সামাজিক দূরত্ব বজায় রেখে এমন একটা ব্যবস্থাপনা কি করা যেত না যে স্কুল খোলা রেখেও সেগুলা নিয়ন্ত্রণের মধ্যে রাখা? আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে শ্রেণীকক্ষে একজন শিক্ষক আর 60 থেকে 70 জন শিক্ষার্থী। সেখানে আপনি কিভাবে করবেন সেই প্রস্তুতিটা সরকার একটা পরিকল্পনা করেছেন, কিন্তু আমার জানা মতে ওরকম প্রস্তুতি নেয়ার মতো এখনো তাদের প্রস্তুত নেই বলা যাবে। আর দ্বিতীয় আরেকটি বিষয় আছে, আপনি যেটা বললেন ওটা হচ্ছে ব্যক্তিগত চয়েস, তো বটেই, খুলে দেয়া, রুটি রুজি জীবন জীবিকার ব্যাপার আছে। কিন্তু এখানে অন্য যারা জড়িত, এখানে পুরোটাই কিন্তু সরকারের দায়। এখানে আপনি ভাবেন যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরে আমাদের বিশাল শিক্ষা ব্যবস্থা, তো সেটা সে পরিস্থিতি খারাপ হলে সেটা দায়িত্ব সরকারকে নিতে হবে আপনি বলছেন। এখন যেভাবে সরকার বলছে যে শিক্ষার্থীকে যেভাবে মূল্যায়ন করা হবে এভাবে যে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে শিক্ষার্থীকে, এবং সেটার ভিত্তিতে সেই শিক্ষার্থী কোন জায়গায় আছে সেটা নির্ধারণ করা হবে। অনেক অভিভাবক বলছেন, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, যে ওই শিক্ষার্থী এই অ্যাসাইনমেন্টটা কিভাবে করবেন, কারণ সেই শিক্ষাটা তো সে পায়নি। এখন এখানেই বড় দুটো চ্যালেঞ্জ। আপনি যেটা বললেন যে সে তো ঠিক করেইনি, কিন্তু এতদিন বসে থেকে প্রতিটি শিক্ষার্থীর কাছে কিন্তু পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তকে অনুশীলনী দেয়া থাকে।
ইচ্ছা হলো কিন্তু কথা হচ্ছে যে এই শিক্ষার্থীকে যখন বাবা মা পড়তে বসতে বলেছে, তখন সেই শিক্ষার্থীর জবাব ছিল যে মা পড়ে কি লাভ হবে, পরীক্ষা তো হবে না। এই প্রশ্নটা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে উঠে আসছে। আপনি যেটা বললেন, দুটো চ্যালেঞ্জ, চারটি মাধ্যমে সরকার পৌঁছাতে চেষ্টা করছে শিক্ষার্থীদের কাছে। এই যে টেলিভিশন, অনলাইন, রেডিও, মোবাইল নেটওয়ার্ক, আমরা জানি অনেক শিক্ষার্থীর কাছে তারা পৌঁছাতে পারেননি। তাহলে যাদের কাছে পারেননি তাদেরকে কিভাবে এই অ্যাসাইনমেন্ট গুলো দেয়া হবে? যাদের কাছে পেরেছেন তারাও এটা কিভাবে নেবে, এটা এখন দেখার বিষয়। আমরা যদি দেখি এবছর আসলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পেরেছে শুরুর দিকে 2 থেকে 2.5 মাসের মতো। বাকি এই 10 মাস তারা স্কুলেই যাবে না, পড়াশোনা তারা করবেই না। তো এই শিক্ষায় এই যে একটা ফাঁক বা ঘাটতি, সেটা কিভাবে পূরণ করা সম্ভব? আমাদের ভৌত অবকাঠামোর দিক থেকে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতা আছে, শিক্ষকরা দক্ষ না। সবকিছুর জন্য তো একটা প্রস্তুতি এবং একটা বিনিয়োগও দরকার। আমাদের কিন্তু একটা বিশাল বিনিয়োগ লাগবে যদি আমরা শিক্ষার্থীদেরকে নিরাপদে ঝুঁকিহীন ভাবে কোনো কিছুতে রাখতে চাই। আপনি যেটা বললেন যে পঠন পাঠনের ছিল না, সেটা কিন্তু বারবারই বার্তাগুলো গেছে যে পড়ালেখা যেন করে, কিন্তু আমার যেটা মনে হয় সঠিক বার্তা সঠিক সময় আমরা দিতে পারিনি। এখনো আমার একটা আশঙ্কা আছে, যেটা আমরা প্রথম দিকে দেখেছি, যে বার্তাটা বলা হয়েছে যে ঠিক আছে প্রস্তুতি নাও, পরীক্ষা হবে না ইত্যাদি। কিন্তু আমি অবাক হব না যদি দেখি আগামী সপ্তাহ থেকেই পূজার ছুটিও শুরু হচ্ছে, অভিভাবকরা সব শিক্ষার্থীদের নিয়ে বেড়াতে এদিক ওদিক চলে গেলেন। বলছিলেন রাশেদা কে চৌধুরী। করোনা ভাইরাসের কারণে বিমান চলাচল বন্ধ এবং নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন ইতালি প্রবাসীরা। গত 14 অক্টোবর শর্ত সাপেক্ষে বাংলাদেশিদের ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর তাদের অনেকে এখন সেদেশে ফিরে যেতে চাইছেন, তবে নানা কারণে তারা ফিরতে পারছেন না। ঢাকা থেকে মুন্নি আক্তার। দীর্ঘ 7 বছর ধরে ইতালি প্রবাসী ছিলেন বরগুনার পাথরঘাটা এলাকার বাসিন্দা মাহবুব হোসেন। গত মার্চ মাসে 1 মাস 20 দিনের বার্ষিক ছুটিতে বাংলাদেশে এসেছিলেন। এরপর 7 মাস পেরিয়ে গেছে, কিন্তু করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার কারণে বিমান চলাচল বন্ধ হয়ে গেলে আর ফিরতে পারেননি মিস্টার হোসেন। এ পর্যন্ত 3 বার বিমানের টিকিট কাটলেও সেগুলো বাতিল হয়ে গেছে বলে জানান মিস্টার হোসেন। একেবারে 3বার করে আপনার ফ্লাইট চালু হবে এরকম করতে 3বার ওকে করে আবার ক্যান্সেল হয়ে যায়, এইভাবে আছে। এখন আমি শুরু হয়েছে বা টিকিট পাইতেছি না। টিকিট এখন পাইতেছি আপনার নভেম্বরের 17 তারিখে আমাদের এমিরেটস এয়ারলাইন্সে। ওরা সপ্তাহে 3টে ফ্লাইট দিতেছে, তো যার কারণে আমাদের টিকিট পেতে সমস্যা হচ্ছে। 13 বছর ধরে ইতালি প্রবাসী মোহাম্মদ হোসেন। তবে 2019 সালের নভেম্বরে রেসিডেন্স কার্ডের মেয়াদ শেষ হওয়ার পর সেটি বাড়ানোর জন্য আবেদন করেন মিস্টার হোসেন, কিন্তু সেটি পাশ হওয়ার আগেই ছুটিতে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে চলে আসেন তিনি। এরপর করোনাভাইরাস মহামারীর কারণে আটকে পড়েন বাংলাদেশেই, বলছিলেন মোহাম্মদ হোসেন। চালু হয়েছে, বাট আমাদের কিছু নর্মাল সেজন্য বা আমি বিষয়টা নিয়ে আসছি, আমাদের তো এখনো চালু হয়নি বিদায় এয়ারপোর্ট থেকে ফেরত দিচ্ছে বিদায় 21 তারিখের এই ফ্লাইটটাও ক্যান্সেল করা হয়েছে, যার জন্য আমাদের যাওয়া হয়নি। এবং পরবর্তীতে জানলাম যে আমাদেরটাও নাকি নর্মাল হবে, সেই বিদায় আমি 6 তারিখে বুকিং দিয়েছি, জাস্ট কনফার্ম করে নেই। গত জুন মাসে বাংলাদেশ থেকে যাওয়া একটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর বাংলাদেশিদের বহনকারী বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দেয় ইতালি। জুলাই মাসে ইতালির কয়েকটি গণমাধ্যমের খবরে বাংলাদেশে করোনাভাইরাস পরীক্ষায় দুর্নীতির বিষয়টি তুলে ধরা হলে এই নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ে। গত 14 অক্টোবর এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর আবার ইতালিতে ফেরার উদ্যোগ নেন প্রবাসীরা। তবে ইতালি সরকার যেসব প্রবাসী রেসিডেন্স কার্ড বা থাকার কোনো স্থায়ী ঠিকানা নেই তাদের যাওয়ায় নিষেধাজ্ঞা দিলে আবার আটকে পড়েন অনেক প্রবাসী, বলছিলেন ইতালিতে থাকা অভিবাসন বিষয়ক কনসালট্যান্ট আক্তারুজ্জামান। যাদের এরকম অফিসিয়াল কোনো অ্যাড্রেস, বাসার ঠিকানা বা এরকম অফিসিয়াল নাই, তারা এই মুহূর্তে আসতে পারবে না। কারণ নিয়ম অনুযায়ী যেহেতু আপনি এখানে স্থায়ীভাবে থাকেন না, তাহলে আপনার আসা এত প্রয়োজনীয় না, এইভাবে দেখা হচ্ছে বিষয়টা। কিন্তু নানা কারণে বাংলাদেশিদের এই ঠিকানাটা নাই। এমন হতে পারে যেন এক বাসায় আমরা 6 জন থাকি, কথা কথা 6 জন থাকলে এখানে বাসায় থাকার অনুমতি আছে 2 জন। তো এই 2 জন অফিসিয়ালি থাকার জন্য তাদের অ্যাড্রেস ঠিক আছে, বাকি 4 জনের পারমিশন আছে ইতালিতে থাকার, পারমিশনের সৌজন্য আছে, কিন্তু তার ঠিকানাটা নাই। এটাই হলো প্রবলেম।
ইতালির দেয়া শর্তগুলোর মধ্যে রয়েছে দেশটির নির্ধারিত সংস্থাগুলো থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নেওয়া, ইতালিতে পৌঁছানোর পর 14 দিন কোয়ারেন্টিনে থাকা এবং ইতালিতে বাসস্থানের অনুমতি থাকা। অভিবাসন বিষয়ক পরামর্শকরা বলছেন, যাদের রেসিডেন্স কার্ডের মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে নতুন করে ভিসা নিয়ে ইতালিতে ফিরতে হবে। এক্ষেত্রে তারা দেশে ফেরার আগে কার্ডের মেয়াদ বাড়ানোর আবেদন করে থাকলে ভিসা পাওয়া সহজ হবে বলে জানান মিস্টার আক্তারুজ্জামান। সহজ আর কি, এখানে যেহেতু পার্মানেন্ট ভিসা অ্যাপ্লাই করবে তো শুধুমাত্র এখানকার কস্তুরা যে থানা চেক করে দেখবে যে আসলে সে এখানে রিনিউর জন্য অ্যাপ্লাই করছে কিনা। তো এই কনফার্মেশন দেওয়া মাত্র এটাকে ভিসা দিবে। এটা মানে অন্য বড় কোনো চেক না, মানে এটা কঠিন কোনো বিষয় না। বাট প্রবলেম হলো যে 12-13 হাজার টাকা একটা যে ফি, এটা চলে যাচ্ছে আর কি। এদিকে যাদের ইতালিতে কোনো স্থায়ী ঠিকানা বা বাসস্থানের রেজিস্টার করার ঠিকানা নেই, তারা চার্টার্ড ফ্লাইটে ফেরার প্রস্তুতি নিলেও তাদের ফেরার অনুমতি দেয়া নিয়ে ইতালি সরকারের আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই বলেও জানান অভিবাসন বিষয়ক পরামর্শকরা। মুন্নি আক্তার। আমাদের রাতের অনুষ্ঠান পরিক্রমায় শুনবেন ফোন ইন। এই করোনা ভাইরাস মহামারীর কারণে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন একজন মনোবিজ্ঞানী। আপনারা শুনছেন বিবিসি বাংলার প্রবাহ। এবারে মাসুদ হাসান খানের কাছে বিশ্বের আরও কিছু খবর। নাইজেরিয়ার রাজধানী লেগোসে গুলিতে বেশ কজন বিক্ষোভকারীর মৃত্যুর এক ঘটনার পরদিন সে দেশের প্রেসিডেন্ট মাহমুদু বুহারি শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পুলিশের সংস্কার না হওয়া পর্যন্ত তিনি জাতিকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রত্যক্ষদর্শী এবং মানবাধিকার কর্মীরা বলছেন, শত শত বিক্ষোভকারীর ওপর সৈন্যরা গুলি চালালে বেশ কজন নিহত হন। সেনাবাহিনী তাদের ভূমিকার কথা অস্বীকার করলেও লেগোস রাজ্যের গভর্নর এই দাবির সাথে দ্বিমত পোষণ করেন। তিনি বিবিসিকে বলেন, গুলি চালানোর সময় সেনাবাহিনী সেখানে হাজির ছিল। লিবিয়ায় লড়াইয়ে প্রতিপক্ষ দুই দল দেশের দুই অংশের মধ্যে বিমান এবং সড়ক যোগাযোগ চালু করতে সম্মত হয়েছে। জেনেভায় এক বৈঠকে ত্রিপলি সরকারের প্রতিনিধি এবং প্রতিপক্ষ জেনারেল খলিফা হাফতারের প্রতিনিধিদের মধ্যে এই ব্যাপারে সমঝোতা হয়। আফগানিস্তানের উত্তরে জালালাবাদে পদপিষ্ট হয়ে কমপক্ষে 15 জন মারা গেছে, যাদের অধিকাংশই নারী। শহরের ফুটবল স্টেডিয়ামে পাকিস্তানের ভিসার জন্য আবেদন করতে হাজার হাজার মানুষ উপস্থিত হলে এই দুর্ঘটনা ঘটে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের চীনে একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলে নিউ ইয়র্ক টাইমস এক রিপোর্ট প্রকাশ করার পর তাকে জল্পনা বলে উড়িয়ে দিয়েছে মিস্টার ট্রাম্পের প্রতিষ্ঠান। দ্য ট্রাম্প অর্গানাইজেশনের আইনজীবী অ্যালান গার্টন স্বীকার করেছেন যে চীনের একটি ব্যাংকে এই কোম্পানিটি একটি অ্যাকাউন্ট খুলেছে, যার লক্ষ্য ছিল স্থানীয় কর পরিশোধ করা। নিউ ইয়র্ক টাইমস বলছে, মিস্টার ট্রাম্পের করের রেকর্ডপত্রে দেখা যায় চীনের একটি হোটেল ব্যবস্থাপনা কোম্পানির মাধ্যমে তিনি চীনা সরকারকে প্রায় $2 লক্ষ কর দিয়েছেন। ফ্রান্সে একজন শিক্ষককে শিরশ্ছেদ করে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া 16 ব্যক্তির মধ্যে 7 জনকে আজ জিজ্ঞাসাবাদ করবেন সন্ত্রাস বিরোধী আদালতের একজন বিচারক। এদের মধ্যে অন্যতম হচ্ছেন ব্রাহিম সি নামে 48 বছর বয়স্ক এক ব্যক্তি, যিনি ভিডিও পোস্ট করে দাবি করেন যে মিস্টার প্যাটি ইসলামের নবীর একটি কার্টুন তার মেয়েকে দেখানোর পর সে বিচলিত হয়ে পড়েছে, যদিও সে মিস্টার প্যাটির ক্লাসের ছাত্রী ছিল না। বার্লিনের পুলিশ বলছে, কোনো একটি তৈলাক্ত পদার্থ ছিটিয়ে দেয় শহরের মিউজিয়ামগুলোতে প্রদর্শনীর জন্য রাখা প্রায় 70টি শিল্পকর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। ছবিগুলোর মধ্যে রয়েছে প্রাচীন মিশরীয় এবং 19বিংশ শতাব্দীর কিছু শিল্পকর্ম এবং এগুলোতে তৈলাক্ত পদার্থের দাগ পড়ে গেছে বলে জানানো হয়। মাসুদ হাসান খান। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ভাসানচরে 3,000 কোটি টাকা খরচ করে অবকাঠামো তৈরি করার পর এখনও পর্যন্ত কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে একজনকেও সেখানে নিয়ে যেতে পারেনি। তবে মাস চারেক আগে সাগরে ভাসমান 300-এরও বেশি রোহিঙ্গাকে উদ্ধার করার পর তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি ওই চরটি দেখতে গিয়েছিলেন আমাদের সংবাদদাতা আকবর হোসেন। তিনি এখন ঢাকা স্টুডিও থেকে যোগ দিচ্ছেন। আকবর, ভাসানচরে কি দেখলেন আপনি? ভাসানচরে রোহিঙ্গাদেরকে যে সেখানে স্থানান্তরের কথা বলা হচ্ছে, অর্থাৎ কক্সবাজার থেকে যে 1 লক্ষ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়ার পরিকল্পনা বাংলাদেশ সরকার করেছে, সেখানে তাদের জন্য যেসব সুযোগ সুবিধা গড়ে তোলা হয়েছে সেটিই আমাদেরকে দেখানো হয়েছে। যেমন সেখানে তাদের থাকার ব্যবস্থা কেমন, তাদের জন্য পয় নিষ্কাশনের সুবিধা কি আছে, তারা কিভাবে পানি ব্যবহার করতে পারবে, সেখানে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র কেমন রয়েছে, সেখানে দুর্যোগ হলে তারা কি করতে পারবেন, এইসব বিষয় আমাদেরকে দেখানো হয়েছে। এবং দেখার পরে যেটি মনে হয়েছে, আমি নিজেও যেটি দেখেছি, যে এখন রোহিঙ্গারা যারা কক্সবাজারে আছে তারা যেভাবে সেখানে বসবাস করছে সে তুলনায় ভাসানচরের সুবিধা অনেক বেশি এবং সেখানে
অনেক ভালোভাবেই রোহিঙ্গারা থাকতে পারবেন, অন্তত থাকার ব্যবস্থার কথা চিন্তা করলে। কারণ কক্সবাজারে এখন বিদ্যুৎ নেই, কিন্তু এখানে বিদ্যুৎ আছে। এখানে ঘরগুলো বেশ বড় কক্সবাজারের শরণার্থী ক্যাম্পের তুলনায়, এবং প্রতিটি ঘরের সামনে প্রশস্ত রাস্তা আছে এবং অনেকগুলো পুকুর রয়েছে। সব দিক থেকে মিলিয়ে কক্সবাজারের তুলনায় সেখানে সুযোগ সুবিধা বেশি। তাহলে রোহিঙ্গারা কেন যাচ্ছেন না ওখানে? রোহিঙ্গাদের দৃষ্টিতে ভাষাঞ্চর হচ্ছে একটি কারাগার। কারণ তারা মনে করে তাদের যদি ভাষাঞ্চরে নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে তাদের যে চলাফেরার স্বাধীনতা সেটি ক্ষুণ্ণ হবে এবং একটি দ্বীপের মধ্যে তারা আটকে যাবে। এবং তাদের আরেকটি যুক্তি হচ্ছে কক্সবাজারের যে ক্যাম্পগুলো সেগুলো যেহেতু মিয়ানমারের সীমান্তের কাছাকাছি, সেক্ষেত্রে সেখানে থাকা এবং এখানে থেকে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখাটা তাদের জন্য সুবিধাজনক, যেটি ভাষাঞ্চরে গেলে তাদের পক্ষে সম্ভব নয়। এবং তারা মনে করে যে কক্সবাজারের ক্যাম্পে তাদের একটি সমাজ গড়ে উঠেছে, কমিউনিটি আছে, যেটি ভাষাঞ্চরে থাকবে না। এসব বিষয় নিয়েই তাদের মূলত আপত্তি। তো ওখানে যে 300 জন রোহিঙ্গাকে সাগর থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে, তাদের কারোর সঙ্গে কি আপনার কথা হয়েছে? না, তাদের কারোর সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া বা কথা বলার সুযোগ দেওয়া হয়নি। এমনকি চরের কোন স্থাপনায় তাদের রাখা হয়েছে সেটিও আমাদের বলা হয়নি। সেখানকার যে প্রকল্প পরিচালক, যে আশ্রয়ন 3 প্রকল্পের পরিচালক কমোডর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, যিনি নৌবাহিনীর একজন পদস্থ কর্মকর্তা, তার কাছে প্রশ্ন রাখা হয়েছিল যে সাম্প্রতিক সময়ে যে সেখানে যৌন নিপীড়নের যেসব অভিযোগ উঠেছে রোহিঙ্গা নারীদের কে কেন্দ্র করে নৌবাহিনীর সদস্যদের বিরুদ্ধে এবং পুলিশের বিরুদ্ধে, এগুলো নিয়ে তাদের বক্তব্য কী। মিস্টার চৌধুরী যেটি বলছিলেন যে আসলে এই ধরনের কথার কোনো ভিত্তি নেই, বরং নৌবাহিনী অত্যন্ত যত্ন সহকারে সেখানে 306 জন রোহিঙ্গাকে রেখেছে, তাদের খাওয়া দাওয়া করানো হচ্ছে। তবে তার ভাষায় রোহিঙ্গাদের অনেকেই সেখানে বেশ উচ্ছৃঙ্খল আচরণ করার চেষ্টা করছেন। আকবর, আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা স্টুডিও থেকে বলছিলেন সংবাদদাতা আকবর হোসেন, যিনি সম্প্রতি ভাষাঞ্চর ঘুরে এসেছেন। একেবারে দোরগোড়ায় এসে গেছে হিন্দু বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। করোনা ভাইরাস মহামারীর মধ্যে নানা অনিশ্চয়তা কাটিয়ে পশ্চিমবঙ্গে এবার পূজা হচ্ছে ঠিকই, কিন্তু আদালতের নির্দেশে পূজার মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সংক্রমণের আশঙ্কায় এবার অনেকেই চাইছিলেন না যে জাঁকজমকের সঙ্গে পূজা হোক। উদ্যোক্তারা বলছেন এরকম না হলে এর সঙ্গে জড়িত লোকেরা বেশ ক্ষতিগ্রস্ত হবে। পূজার সঙ্গে জড়িত বিভিন্ন শিল্পী ও কারিগরের সঙ্গে কথা বলে কলকাতা থেকে এই প্রতিবেদনটি পাঠিয়েছেন অমিতাভ ভট্টশালী। এই ঢাকের আওয়াজ শুনলেই বোঝা যায় দুর্গাপুজো এসে গেছে। যদিও এবছর মহামারীর এই অভূতপূর্ব পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পুজো আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা ছিল প্রথম থেকেই। আবার পুজো হলেও সেখানে এই ঢাকিরা থাকতে পারবেন কিনা তাও নিশ্চিত ছিল না বুধবার পর্যন্ত। কলকাতা হাইকোর্ট মণ্ডপে দর্শকদের প্রবেশ নিষিদ্ধ করার রায় বহাল রাখার পাশাপাশি আজ আদেশ দিয়েছে যে ঢাকিদের মণ্ডপে থাকতে দেওয়া যাবে। তাতে যেমন স্বস্তি পেয়েছেন ঢাকিরা, তেমনি কয়েক মাস আগে যখন সরকার জানায় যে এবছরও দুর্গাপুজোটা হবে, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন প্যান্ডেল কর্মী তপন জানা। এই লকডাউন থেকে চৈত্র মাস থেকে কাজ নেই, এই টুকটাক প্যান্ডেল চলছে, তার জন্য এই কাজটাই পেয়েছি। নাহলে এতদিন আমরা বসেছিলাম ঘরে, হাট বাজার করতে পারছি না, পয়সা করি নেই, হবো কি। পুজোয় কাজ পাবেন এই আশায় ছিলেন দক্ষিণ 24 পরগনার ধীরেন সর্দার। ভাবতেও পারেননি কখনো যে করোনা সংক্রমণের জন্য কলকাতার বড় বড় পুজোগুলো এতটা ছোট হয়ে যাবে। এত করোনার ভয়ে যে এগুলো কিছু বন্ধ হবে, এটি আমার মনে কিছু করতে পারি। কিছু না করলে আমাদের চলছে না, সেইভাবে আমাদের কাজ না করলে তো উপায় নেই। মিস্টার সর্দারের সঙ্গে যে পুজো প্যান্ডেলে দাঁড়িয়ে কথা হচ্ছিল, সেখানেই মণ্ডপ সজ্জার কাজ করছিলেন সন্দীপন কর্মকার আর পিন্টু মোল্লা। অনেক কাজ ক্যান্সেল হয়ে গেছে, আমরা অনেক জায়গায় কাজ করি, সেই কাজগুলো ছোট হয়ে গেছে, তাহলে বাজেটটা রাখতে পারিনি। দর্শকদের ভালো লাগবে, আমরা সেটাকেই উপভোগ করি। এবছর দর্শকটা পাচ্ছি না, সেটাই সব থেকে বাজে লাগছে। ভারতের অর্থনীতির হাল এবছর খুব খারাপ, তাই পুজোয় বিজ্ঞাপনের ঘাটতি যথেষ্ট। সব বারোয়ারি পুজোই কমিয়ে দিয়েছে তাদের বাজেট। আকারে ছোট হয়েছে প্যান্ডেল আর প্রতিমা, সাজসজ্জা আর আলোর চাকচিক্যও ম্লান। দক্ষিণ কলকাতার একটি পুজোর অন্যতম উদ্যোক্তা পিনাকি গুহ বলছিলেন, মানে যে বাজেটে প্রথম ঠিক করা হয়েছিল প্রায় 8 মাস আগে, সেই বাজেটে 4 ভাগের 1 ভাগ দিয়ে মানে পুজোটা করা হচ্ছে। এবং আপনারা মণ্ডপ দেখেই বুঝতে পারছেন যে মণ্ডপে খরচ সেভাবে করা হয়নি। পুজোর দুদিন আগে সন্ধ্যাবেলায় কলকাতার রাস্তায় বেরিয়েছিলাম পুজোর আলোকসজ্জা কেমন হয়েছে তা নিজের চোখে দেখতে। কয়েকটি পুজোয় আলোর রোশনাই দেখা গেলেও বেশিরভাগ পুজোই যেটুকু আলো ব্যবহার না করলে নয় সেটুকুই করেছে।
আর সেজন্যই আলোর কারিগর বাসুদেব মণ্ডলের মালিক এবার কাজের বরাত পেয়েছেন মাত্রই 2টো। গত 6-7 মাস ধরে আমাদের কোনো কাজকর্ম ছিল না, এখন আমাদের 2-1টা কাজ আসার জন্য মালিক আমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসছে। এই কিছু দিন যদি কাজ করে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে কিছু তো পেলে কিছু তো চলবে। আলোর সাজ যেমন অদৃশ্য তেমনই অদৃশ্য কলকাতার প্রতিমা গড়ার প্রধান এলাকা কুমোরটুলির চরম ব্যস্ততাও। সব পুজোই এবার প্রতিমার আকার কমিয়ে দিয়েছে, বেশিরভাগই একচালা ঠাকুর গড়িয়েছে। তার ফলে সব শিল্পী কারিগর এবার কাজও পাননি। প্রতিমা শিল্পী ও ভাস্কর সুবল পালের সঙ্গে যত কারিগর কাজ করতেন সবাইকে কাজ দিতে পারেননি তিনি, কারণ তার কাছেও একটাই মাত্র ঠাকুর গড়ার অর্ডার এসেছে। আগে বার বা তার আগের বার 100 জন 150 জন মিলে কাজ করতো আমার সাথে, সেটা পারিনি। 20 জন নিয়ে হয়তো কাজ করছি, কিন্তু আমি কমিটিকে বলেছি যতটা বাজেট আপনি মণ্ডপে ইউজ করছেন ততটাই বাকি যে লোকগুলো কাজ করতে পারছে না তাদের মধ্যে প্লিজ একটু দিতে হবে, কারণ সারা বছর এটার উপর নির্ভর করে থাকে। করোনা মহামারী আমূল বদলিয়ে দিয়েছে মানুষের স্বাভাবিক চলার ছন্দ, বদলিয়েছে দুর্গাপুজোর আঙ্গিকও। আবার পুজো হবেই এই সিদ্ধান্তও হয়েছে অনেক পরে, প্রস্তুতির সময়ও পাওয়া গেছে কম। তাই একেবারে শেষ বেলাতেও চলছে প্যান্ডেলে প্যান্ডেলে হাতুড়ির ঠুকঠাক আওয়াজ। আর যে মাত্র একটা দিন, রাত পোহালেই যে ঢাকে কাঠি পড়বে। এ ছিল কলকাতা থেকে পাঠানো অমিতাভ ভট্টশালীর প্রতিবেদন। এবারে দেখা যাক বাংলাদেশে আজ সোশ্যাল মিডিয়াতে কি কি বিষয়ে আলোচনা হচ্ছে। ধন্যবাদ মিজান। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা ছিল, সেগুলো জানাতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, সঙ্গে আছি আমি মুন্নি আক্তার। তিতুমির, আজ কিন্তু আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ এর সাথে জঙ্গিবাদের সম্পর্ক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মন্তব্য নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা দেখা যাচ্ছে। ইসলামের প্রতি বিদ্বেষ ছড়ানোরও অভিযোগ করেছেন অনেকেই। আর এ নিয়ে ওই অধ্যাপক, যার নাম হচ্ছে জিয়াউর রহমান, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে তিনি একটা কনটেক্সটে কথাটি বলেছিলেন সেটি ঠিকমতো উপস্থাপিত হয়নি, যদিও পরবর্তীতে তার ওই স্ট্যাটাস বা ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তবে অনেকেই এখন শুধু আসসালামু আলাইকুম বা আল্লাহ হাফেজ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। এদিকে ফেসবুকে আলোচনার আরেকটি বিষয় ছিল, সেটি হচ্ছে গায়ে হলুদ এবং ক্রিকেট। বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় সানজিদা ইসলাম নিজের বিয়ের গায়ে হলুদের শাড়ি আর ফুলের অলংকার পরেই ব্যাট হাতে নেমে গেলেন মাঠে। এমন ছবি ফেসবুকে রীতিমতো ভাইরাল হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির অফিসিয়াল ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্ট থেকেও এই ছবি পোস্ট করা হয়েছে। ঠিক তাই, এবং ওই ছবির ক্যাপশনে তারা পোস্ট করে লিখেছে ওয়েডিং ফটোশ্যুটস ফর ক্রিকেটার্স বি লাইক, অর্থাৎ একজন ক্রিকেটারের ওয়েডিং ফটোশ্যুট যেরকম হওয়া উচিত। স্বাভাবিকভাবেই অজস্র কমেন্ট এসেছে সেখানে, এবং জুলেখা আক্তার জলি সেখানে লিখেছেন, ও মাগো ক্রিকেটার সানজিদা, তার মানে ট্রু লাভ। এমডি মামুন আলম নামে একজন লিখেছেন, আমরা কতটা ক্রিকেট পাগল দেশ তাই ফটোশ্যুট থেকেও কিছুটা অনুমান করা যায়। আর হাসান মোহাম্মদ লিখেছেন যে এটা আসলে ক্রিকেট ইতিহাসেরই একটা অন্যতম সুন্দর ছবি, ক্রিকেটের প্রতি ভালোবাসা। আর মোহাম্মদ উল্লাহর মন্তব্য, বিউটি অব বাংলাদেশ, এটা আমাদের দেশে সম্ভব। তবে অনেক নেতিবাচক মন্তব্যও আছে সে বিষয়ে। বিবিসি বাংলার সাথে কথা বলেছেন সানজিদা। সে সম্পর্কিত ভিডিওটি বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক এবং ইউটিউবে পাওয়া যাবে। এদিকে আরেকটি খবর নিয়েও ব্যাপক আলোচনা ছিল, সেটি হচ্ছে ফেসবুকে নারী সেজে প্রতারণার অভিযোগে আটক সম্পর্কিত একটি খবর। র্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে, ফেসবুকে নারীর নামে ভুয়া অ্যাকাউন্ট খুলে নানান উপায়ে প্রতারণার মাধ্যমে 15 থেকে 20 লাখ টাকা আত্মসাৎ করেছিল এক যুবক। গতকাল তাকে নরসিংদী থেকে আটক করে র্যাব। এমন খবরটিও কিন্তু অনেকে শেয়ার করেছেন, কমেন্টও করেছেন। ফাহিমা ইসলাম লিখেছেন, এরকম ঘটনা অনেক ঘটেছে, তাই সাবধান থাকা দরকার। আর হিমেল ইসলাম বলছেন, ফেসবুকে এমন একটা নিয়ম করা উচিত যে একজন ব্যক্তি একের অধিক আইডি খুলতে পারবে না। আর আকাশ চৌধুরী লিখেছেন, আমার প্রশ্ন হচ্ছে, মানুষের টাকা এত বেশি হয়ে গিয়েছে যে চাইলেই দিতে হবে। আরেকটি খবর নিয়েও কিন্তু সামাজিক মাধ্যমে বেশ আলোচনার সমালোচনা ছিল। সেটি হচ্ছে রাঙ্গুনিয়া একটি মাদ্রাসার একজন শিক্ষককে মাদ্রাসার ছেলে শিশু ধর্ষণের অভিযোগে আটক করা হয়। পরে ছবিসহ বিষয়টি নিয়ে মানবিক বলাৎকারকারী শিরোনামে ফেসবুকে পোস্ট দেন সেখানকার একজন পুলিশ কর্মকর্তা। মনে এই আটক করার ঘটনায় যেমন অনেকে প্রশংসা করছেন, তেমনি কিন্তু বিচারের আগেই একজন পুলিশ কর্মকর্তার এরকম পোস্ট দেওয়ার সমালোচনাও করছেন কেউ কেউ। তার মধ্যে আসিফ ইকবাল যেরকম লিখেছেন, অধিকাংশ ক্ষেত্রে পিতামাতাও এর জন্য দায়ী হয়, জোর করে বাচ্চাদের কথা না শুনেই তাদের কাছে পাঠায়। ওমর ফারুক বলছেন, কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। এদের মতো কিছু লোক যারা মোল্লা সাজ ধরে থাকে, এদের কারণে ঢালাওভাবে সমস্ত আলেমদের দুর্নাম হয়।
ঠিক তাই, এরকমই আরও নানান মন্তব্য আছে এখানে। আর এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট। ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ তিতুমির এবং মুন্নি আক্তার। শেষ করার আগে সংবাদ শিরোনাম। বাংলাদেশে করোনা ভাইরাস মহামারীর কারণে এবার মাধ্যমিক স্কুলের বার্ষিক পরীক্ষা বাতিল। শিক্ষামন্ত্রী বলেছেন শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে। আর বাংলাদেশে আটকে পড়া বহু ইতালি প্রবাসী এখনও সে দেশে ফিরতে পারছেন না। আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনবেন আশা করে বিবিসির লন্ডন স্টুডিও থেকে। আমি মিজানুর রহমান খান আপাতত এখানেই বিদায় চাইছি। ধন্যবাদ ব্যস্ততার মধ্যেও আমাদের অনুষ্ঠান শোনার জন্য। ভালো থাকবেন।